প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে। আজকে আমাদের টপিকস কি? আজকে আমাদের টপিকস চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও ভূচুম্বকত্বের তিনটি বিষয় নিয়ে আলোচনা। আলোচ্য বিষয়গুলো কি কি? 1 নম্বরে আমরা আলোচনা করব ভূচুম্বকত্ব নিয়ে। 2 নম্বরে আমরা আলোচনা করব ভূচুম্বকত্বের বিভিন্ন উপাদানগুলো নিয়ে, এবং আমরা আলোচনা করব চুম্বক ও চৌম্বক পদার্থ সংক্রান্ত কতগুলো রাশি। আজকের ক্লাসটি এই অধ্যায়ের দ্বিতীয় অংশের ক্লাস। প্রথম অংশে গত লেকচারে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া অংশটা শেষ করেছি, আর আজকে আমরা ভূচুম্বকত্ব অংশ নিয়ে আসলে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তাহলে আমাদের আজকের প্রথম টপিক ভূচুম্বকত্ব। আচ্ছা, আমরা যদি কোনো একটি শলাকা চুম্বককে ঝুলিয়ে দেই, তাহলে আমরা দেখতে পাই চুম্বকটা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে। ঠিক আছে? অর্থাৎ উত্তর দিক বলতে, সেই শলাকার উত্তর দিক বলতে আমরা পৃথিবীর উত্তর মেরুকে বুঝি, আর দক্ষিণ দিক বলতে দক্ষিণ মেরুকে বুঝি। এটাকে বলা হয় ভৌগোলিক উত্তর মেরু। ভৌগোলিক উত্তর মেরু, এটাকে বলা হয় ভৌগোলিক দক্ষিণ মেরু। আচ্ছা, তাহলে একটা চুম্বক ঝুলিয়ে দিলে সে এমনি এমনি উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত হয়ে থাকবে? এই প্রশ্নের উত্তরই জানার জন্যই বিজ্ঞানী গিলবার্ট যে বিষয়ের অস্তিত্ব পান সেটা হচ্ছে ভূচুম্বক। অর্থাৎ বিজ্ঞানী গিলবার্ট ব্যাখ্যা দেন যে, বা মনে করেন যে পৃথিবীর অভ্যন্তরে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে। সেই চৌম্বক ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে ভূচুম্বক। ঠিক আছে? আচ্ছা, এখন সেই ভূচুম্বকটা তাহলে কিভাবে আছে? যেহেতু আমরা একটা চুম্বককে ধরলে তার উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকে এবং দক্ষিণ মেরু ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে থাকে, তার মানে আমরা জানি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর অভ্যন্তরে যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রটা রয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু থাকে ভৌগোলিক উত্তর মেরু বরাবর, আর উত্তর মেরু থাকে ভৌগোলিক দক্ষিণ মেরু বরাবর। ঠিক আছে? আচ্ছা, এখন এই বিষয়টাই হচ্ছে আমাদের ভূচুম্বক, বা এই বিষয়টা নিয়ে আমাদের যে আলোচনা, এটাকেই বলা হয় ভূচুম্বকত্ব। তাহলে ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরুর মধ্যে সংযোগকারী যে সরলরেখা, সেই সরলরেখাকে বলা হয় হচ্ছে ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক উত্তর মেরু এবং ভৌগোলিক দক্ষিণ মেরুর মধ্যে সংযোগকারী সরলরেখাকে বলা হয় ভৌগোলিক অক্ষ। আর এই ভৌগোলিক অক্ষর উপরে আমরা উলম্বভাবে যে তল কল্পনা করি, সেই তলকে বলা হয় ভৌগোলিক মধ্যতল। ঠিক আছে? আমরা ভৌগোলিক অক্ষের উপরে উলম্বভাবে যে তল কল্পনা করি, তাকে বলা হয় ভৌগোলিক মধ্যতল। আর ভূচুম্বকের দুই মেরুর মধ্যবর্তী যে সংযোগ রেখা, তাকে বলা হয় চুম্বক মধ্যতল, তাকে বলা হয় চুম্বক অক্ষ। আর এই চুম্বক অক্ষের উপরে লম্বভাবে আমরা যে তল কল্পনা করি, তাকে বলা হয় চুম্বক মধ্যতল। ঠিক আছে? তাহলে আমরা কতগুলো ডেফিনেশন পেলাম, সেটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, ভৌগোলিক মধ্যতল, চুম্বক অক্ষ, চুম্বক মধ্যতল। ঠিক আছে? দেখো, এরা একেবারে বরাবর এই অবস্থায় থাকে না, একটা কোণ করে থাকে। সেই কোণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই কোণটাকেই বলা হয় হচ্ছে
বিচ্যুতি কোণ, সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখন দেখো এই ভূচুম্বকত্ব আমাদের পৃথিবীকে কিভাবে রক্ষা করছে। আসলে এখানে আমরা জানি কি, এখান থেকে বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ড কি করছে, সেই ম্যাগনেটিক ফিল্ড সূর্য থেকে আগত যে চার্জ পার্টিকেলগুলো রয়েছে, সূর্য থেকে আগত যে ক্ষতিকর চার্জ পার্টিকেলগুলো রয়েছে, সেই চার্জ পার্টিকেলগুলো পৃথিবীর কাছে আসতে দিচ্ছে না। অর্থাৎ এরা চার্জ পার্টিকেলগুলো পৃথিবীর কাছে আসলে এই চুম্বকের বিকর্ষণে বা এই চুম্বকের প্রভাবে এরা পৃথিবীকে পাশ কাটায় চলে যাচ্ছে। ফলে আমাদের এই পৃথিবী সূর্যের বিভিন্ন ক্ষতিকর চার্জ পার্টিকেল থেকে রক্ষা পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই আমাদের মোটামুটি ভূচুম্বকত্ব সংক্রান্ত ব্যাখ্যা। এখন আমরা চলে যাব ভূচুম্বকত্বের বিভিন্ন উপাদান নিয়ে। আমরা তাহলে পরের টপিক, ভূচুম্বকের বিভিন্ন উপাদান। ভূচুম্বকের উপাদান। ভূচুম্বকের উপাদান তিনটি। এক নম্বরে বিচ্যুতি, বিনতি, তিন ভূচুম্বকের অনুভূমিক উপাংশ। তিনটা খুব ভালো করে মাথায় রাখবা। বিচ্যুতি, বিনতি, বিচ্যুতিকে প্রকাশ করা হয় থিটা দ্বারা, বিনতিকে ডেল দ্বারা, এবং ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশকে প্রকাশ করা হয় এইচ দ্বারা। এই তিনটা মাথায় রাখবা, কারণ এটা এমসিকিউতে অহরহ আসে। অর্থাৎ নিচের কোনটি ভূচুম্বকের উপাদান নয়। দেখো দিয়ে দেয় বিচ্যুতি, বিনতি, ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ। তাহলে আমাদের আনসার হবে ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, কারণ ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশটি ভূচুম্বকের উপাদান নয়। ঠিক আছে, এই জন্য এই তিনটা নাম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা এখন এই তিনটার ব্যাখ্যায় যাব। প্রথমে আমরা আলোচনা করব বিচ্যুতি নিয়ে। বিচ্যুতি জিনিসটা কি? অলরেডি বিচ্যুতি নিয়ে, বিচ্যুতির ব্যাপারটা আমরা বুঝে গেছি। এক নম্বরে হচ্ছে বিচ্যুতি, এটাকে আমরা প্রকাশ করছি থিটা দ্বারা। ঠিক আছে, বিচ্যুতিটা আসলে কি? বিচ্যুতি হচ্ছে পৃথিবীর কোনো স্থানে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা ভৌগোলিক মধ্যতলের সাথে যে কোনো বিচ্যুতি হয়। পৃথিবীর কোনো স্থানে কোনো দণ্ডচুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে ভৌগোলিক মধ্যতলের সাথে চুম্বকটি যে কোণে বিচ্যুতি হয় তাকে বলা হয় বিচ্যুতি কোণ। ঠিক আছে, যেমন এটা হলো গিয়ে আমাদের ভৌগোলিক মধ্যতল, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। তাহলে এখানে যদি আমরা একটা শলাকা চুম্বককে ঝুলিয়ে দেই, তাহলে দেখো সে নর্থ সাউথ বরাবর অবস্থান করছে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে, দেখো ভৌগোলিক মধ্যতলের সাথে চুম্বক, যে শলাকা চুম্বককে আমি ঝুলিয়ে দিচ্ছি, মুক্তভাবে যে চুম্বককে আমি ঝুলিয়ে দিচ্ছি, তার যে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটাকেই বলা হয় হচ্ছে বিচ্যুতি, যাকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। এখন আমরা জানি আমাদের ঢাকার বিচ্যুতি 0.5 ডিগ্রি ইস্ট। হ্যাঁ, আমাদের ঢাকার বিচ্যুতি 0.5 ডিগ্রি ইস্ট। এখন এই 0.5 ডিগ্রি ইস্ট, ঢাকার বিচ্যুতি 0.5 ডিগ্রি ইস্ট বলতে আমরা কি বুঝি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, তো ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি বা 0.5 ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো?
এই ধরনের কোশ্চেনগুলো আসলে আগে বিচ্যুতির ডেফিনেশন দেবে, তারপরে ঢাকার বিচ্যুতি 0.5 ডিগ্রি বা হাফ ডিগ্রি ইস্ট বলতে কি বুঝো তার ব্যাখ্যাটা দিব। তাহলে ঢাকায় যদি আমরা কোনো একটি চুম্বককে কোনো একটি চুম্বক শলাকাকে মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে এটি ভৌগোলিক মধ্যতলের সাথে হাফ ডিগ্রি বা 0.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং চুম্বক শলাকাটির উত্তর মেরু ভৌগোলিক পূর্ব পাশে অবস্থান করে। এই ইস্ট বলতে আমরা বুঝবো যে চুম্বক শলাকাটিকে আমরা ঝুলিয়ে দিয়েছি তার উত্তর মেরু এই ইস্টের দিকে অর্থাৎ পূর্ব দিকে ভৌগোলিক ইস্টের দিকে অবস্থান করবে, ঠিক আছে। আর কোণ উৎপন্ন করবে 0.5 ডিগ্রি, আর নর্থ পোলটা থাকবে, যে চুম্বকটা আমরা ঝুলিয়ে দেব তার নর্থ থাকবে হচ্ছে ভৌগোলিক পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো ভুল করা যাবে না। এই পূর্বের জায়গায় যদি পশ্চিম লেখো তাহলে এটা কাটা হয়ে যাবে, কারণ আমরা জানি এটা তো ফিক্সড, ঢাকার বিচ্যুতি হাফ ডিগ্রি ইস্ট, এটা তো ফিক্সড। তাহলে ইস্টের জায়গায় তুমি যদি ওয়েস্ট দিয়ে দাও তাহলে তো আমাদের আনসারটা ভুল হয়ে গেল। সো এই ধরনের আনসারগুলোতে নাম্বার ক্যারি করা সহজ, কিন্তু একটু ভুল হলেই কিন্তু ভুল হয়ে যেতে পারে। সো কেয়ারফুল থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট টপিকস হচ্ছে বিনতি। এটাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। কোনো একটি চুম্বক শলাকাকে ভর কেন্দ্র হতে মুক্তভাবে যদি আমরা ঝুলিয়ে দিই, কোনো একটি চুম্বক শলাকাকে ভার কেন্দ্রভাবে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে এটি অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বিনতি বা অ্যাঙ্গেল অফ ডিপ, যাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, তাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই বিষয়টা কি, এই বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ধরো এরকম একটা চুম্বক শলাকাকে আমরা ঝুলিয়ে দিলাম ভর কেন্দ্র দিয়ে। ঝুলিয়ে দিলাম, এটা এর নর্থ প্রান্ত, সাউথ প্রান্ত, আর এটা হচ্ছে অনুভূমিক তল, অনুভূমিক তল। তাহলে এই অনুভূমিকের সাথে আমাদের এই চুম্বক শলাকা যে কোণ উৎপন্ন করলো সেটাকেই আমরা বলছি হচ্ছে বিনতি, ঠিক আছে। তাহলে কোনো একটি চুম্বক শলাকাকে ভর কেন্দ্র হতে মুক্তভাবে ঝুলিয়ে দিলে এটি অনুভূমিক তলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বিনতি বা অ্যাঙ্গেল অফ ডিপ, যাকে প্রকাশ করা হয় ডেল দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি ঢাকার বিচ্যুতি দেখে এসেছি হাফ ডিগ্রি ইস্ট, ঢাকার বিনতি আছে, ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বুঝো? ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে কি বুঝো? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন বোর্ডে বহুবার এসেছে। আচ্ছা, তাহলে এর অর্থ হলো গিয়ে, এর আনসার হলো ঢাকার বিনতি 31 ডিগ্রি নর্থ বলতে বোঝায় ঢাকাতে কোনো একটি দণ্ডচুম্বককে ভরকেন্দ্র হতে মুক্তভাবে যদি আমরা ঝুলিয়ে দিই, তাহলে চুম্বকটির উত্তর মেরু, তাহলে চুম্বকটির যে চুম্বকটাকে আমরা ঝুলিয়ে দেব তার উত্তর মেরু অনুভূমিকের নিচের দিকে থাকবে, অনুভূমিকের নিচের দিকে ঝুলে স্থির অবস্থায় থাকবে এবং চৌম্বক অক্ষ, এই চৌম্বক অক্ষ অনুভূমিকের সাথে 31 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে। আমি আবার বলছি, ঢাকায় কোনো একটি চৌম্বক শলাকাকে মুক্তভাবে ভরকেন্দ্রভাবে ঝুলিয়ে দিলে চুম্বকটির উত্তর মেরু
অনুভূমিকের নিচের দিকে থাকবে, অর্থাৎ থাকার কথা এটা যদি অনুভূমিক লাইন হয়, সাপোজ এই কলমটা আমার হচ্ছে অনুভূমিক লাইন আর এটা হচ্ছে চুম্বক শলাকাটাকে ঝুলিয়ে দিলাম, তাহলে এ সাধারণত এর নর্থ মেরু, এটা যদি নর্থ মেরু হয় তাহলে উত্তর মেরু অনুভূমিকের নিচে ঝুলে স্থির অবস্থায় থাকবে, অর্থাৎ সে এরকম প্যারালাল অনুভূমিক থাকবে না, কিছুটা ঝুলে থাকবে, কিছুটা ঝুঁকে থাকবে। নর্থ চুম্বকটির উত্তর মেরু অনুভূমিকের দিকে ঝুঁকে স্থির অবস্থানে থাকবে এবং এখানে কোণ উৎপন্ন হবে, এখানে যে কোণটা উৎপন্ন হবে অনুভূমিকের সাথে এই চুম্বক অক্ষের যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটি হচ্ছে আমাদের বিনতি, অর্থাৎ ঢাকার জন্য সেই কোণটা উৎপন্ন হবে 31 ডিগ্রি। এই বিষয়টা দুটি বিষয়, একটা হচ্ছে শলাকা চুম্বক শলাকার উত্তর মেরু অনুভূমিকের দিকে ঝুলে স্থির অবস্থায় অবস্থান করবে এবং অনুভূমিকের সাথে চুম্বক অক্ষের মধ্যে উৎপন্ন কোণ হবে 31 ডিগ্রি। সো এই বিষয়গুলো ভালো করে মাথায় রাখবে, নর্থ বলতে কি বলছি, সাউথ বলতে কি বুঝবো, এই বিষয়গুলো ভালো করে খেয়াল রেখে তারপরে আনসার করবে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী যে পার্ট সেই পার্টে। আমাদের পরবর্তী পার্ট 3 নম্বর পার্ট, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। সাপোজ এটা যদি আমাদের একটা চুম্বক শলাকা হয়, এটা যদি নর্থ মেরু আর এটা যদি সাউথ মেরু হয়, অর্থাৎ কোনো স্থানে একটি চুম্বক শলাকাকে আমি মুক্তভাবে ঝুলিয়ে দিলাম, তাহলে এর নর্থ মেরু এদিকে, সাউথ পোল এই পাশে। তাহলে আমরা জানি নর্থ মেরুর দিকেই চুম্বক ক্ষেত্রের দিক হয়, তাহলে এটা যদি চুম্বক ক্ষেত্রের দিক হয় তাহলে দেখো এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, যেহেতু চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি তাই এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। আর এই অনুভূমিক উপাংশটাই কি চুম্বকের ক্ষেত্রে, এই অনুভূমিক উপাংশটাকেই বলা হয় ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, ঠিক আছে, যাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা, আর উলম্ব উপাংশকে প্রকাশ করা হয় ভি দ্বারা। এখন এই অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন হয় এটাকে তো আমরা ডেল বলি, বিনতি কোণ বলি। অনুভূমিকের সাথে চুম্বক শলাকার যে কোণ হয় সেটাকে আমরা বিনতি বলি, তাহলে এটা আমাদের বিনতি। তাহলে এখান থেকে এইচ এর মানটাকে লিখতে পারি বি অনুভূমিক উপাংশের জন্য cos থিটা, cos ডেল, এখানে কোণ ডেল তাই cos ডেল, আর উলম্ব উপাংশের জন্য বি sin ডেল। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, h ইকুয়াল টু বি cos ডেল আর v ইকুয়াল টু বি sin ডেল। আচ্ছা, এখন যদি আমরা v বাই h করি তাহলে কি পাবো দেখো, sin ডেল ডিভাইডেড বাই cos ডেল বি, দেখো ভাগ করলে বি বি কাটা যাবে আর sin ডেল বাই cos ডেল হবে অর্থাৎ tan ডেল হবে। সো এখান থেকে আমরা আবার লিখতে পারি v ইকুয়াল টু h tan ডেল। এই সবগুলো ফর্মুলাই আমাদের ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ হিসেবে বহুবার আসে, এমসিকিউতেও আমাদের অনেকভাবে ব্যবহার করতে হয় এই ফর্মুলাগুলো। আচ্ছা, আরও একভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, যদি দুটোকে আমরা বর্গ করে যোগ করি অর্থাৎ h স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করি, তাহলে দেখো এখানে বি স্কোয়ার কমন আকারে চলে আসবে আর cos স্কোয়ার ডেল প্লাস sin স্কোয়ার ডেল হবে। তাহলে ত্রিকোণমিতি থেকে আমরা জানি cos স্কোয়ার ডেল প্লাস sin স্কোয়ার ডেল এটা হয়ে যাবে 1। সো আমরা b ইকুয়াল টু লিখতে পারি b ইকুয়াল টু রুট অফ h স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এই হলো গিয়ে আমাদের ভূচুম্বকত্ব থেকে, ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ থেকে বিভিন্ন ফর্মুলা, অর্থাৎ h ইকুয়াল টু b cos ডেল, যেখানে ডেল হচ্ছে অ্যাঙ্গেল অফ ডি বা বিনতি,
ঠিক আছে। আচ্ছা, H ইকুয়াল টু B cos del, V ইকুয়াল টু B sin del, V বাই H ইকুয়াল টু tan del, V ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি V ইকুয়াল টু H tan del, এবং এটাকে স্কয়ার করে আমরা যে বিষয়টা পাই চৌম্বক ক্ষেত্রের পুরোটার মান V ইকুয়াল টু রুট অফ H স্কয়ার প্লাস V স্কয়ার। এই ফর্মুলাগুলো মাথায় রাখবে, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। তাহলে আমরা এখন চলে যাই আমাদের আজকের লেকচারের শেষ টপিকসে, অর্থাৎ চুম্বক সংক্রান্ত, চুম্বক ও চৌম্বক পদার্থ সংক্রান্ত কতিপয় রাশি নিয়ে। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় অংশ চুম্বক ও চৌম্বক পদার্থ সংক্রান্ত বিভিন্ন রাশি। প্রথমে আমরা আলোচনা করব চৌম্বক দৈর্ঘ্য নিয়ে। চৌম্বক দৈর্ঘ্য আর হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য নিয়ে, এই দুটো একসাথে আলোচনা করব। দেখো, একটা দণ্ড চুম্বকের দুটো মেরু থাকে, এটা একটা মেরু, এটা একটা মেরু, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, বা এটা উত্তর মেরু, ওটা দক্ষিণ মেরু। ঠিক আছে। আচ্ছা, তাহলে চৌম্বক দৈর্ঘ্যটা হচ্ছে এই দুই মেরুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব। এই দুই মেরুর মধ্যে মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য, অর্থাৎ এটা আমাদের চৌম্বক দৈর্ঘ্য। আর জ্যামিতিক দৈর্ঘ্য কি? একটা দণ্ড চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী যে দূরত্ব, একটা দণ্ড চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় জ্যামিতিক দৈর্ঘ্য। ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, আমি আবার বলছি, একটা দণ্ড চুম্বকের দুইটা মেরুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, আর একটা দণ্ড চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য। আচ্ছা, এখন দেখো, দেখতে পাচ্ছ জ্যামিতিক দৈর্ঘ্যর তুলনায় চৌম্বক দৈর্ঘ্যটা কিছুটা ছোট, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য equal to 0.85 into জ্যামিতিক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য equal to 0.85 into জ্যামিতিক দৈর্ঘ্য। ঠিক আছে। তাহলে এটাও ভালো করে মাথায় রাখবে, এটা এমসিকিউতে বহুবার দিয়ে দেয়, অনেক সময় সিকিউতে সি নাম্বারের গ নাম্বারের যে কোশ্চেন সেখানে সহজে এই টপিকসটা দিয়ে কোশ্চেন দিয়েও দিতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। চুম্বক প্রবেশ্যতা, চুম্বক প্রবেশ্যতা বিষয়টা কি? ধরো একটা দণ্ড চুম্বক তুমি নিলে, সেই দণ্ড চুম্বক থেকে কিছু দূরে কোনো বিন্দুতে এর যে চুম্বক ক্ষেত্রের যে মানটা হবে সেই মান কিছু বিষয়ের উপর নির্ভর করে। আমি আবার বলছি, একটা দণ্ড চুম্বক তুমি নিলে, সেই দণ্ড চুম্বক থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের মানটা আমরা পাবো, বা সেই চৌম্বক ক্ষেত্রের মানটা যে বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়টাকে বলা হয় চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে। আচ্ছা,
তাহলে দেখো সেই বি এর মান কি হতে পারে, বি এর মান বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। এখানে এই বিটাকে বলা হয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র, মিউকে বলা হয় চৌম্বক প্রবেশ্যতা, আর এইচ কে বলা হয় চৌম্বক তীব্রতা, চৌম্বক তীব্রতা। আচ্ছা, এই চৌম্বক ক্ষেত্রের একক টেসলা আর চৌম্বক তীব্রতার একক হচ্ছে মিটার অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে, তাহলে দেখো তাহলে আমাদের চৌম্বক প্রবেশ্যতা মিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, মিউ ইকুয়াল টু বি বাই এইচ। তাহলে আমরা যদি এর একক লিখতে চাই তাহলে চৌম্বক ক্ষেত্রের একক টেসলা আর নিচে অ্যাম্পিয়ার পার মিটার আসছে, সেটা উল্টে গেলে মিটার পার অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে চৌম্বক প্রবেশ্যতার একক একক আমরা পাচ্ছি টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের চৌম্বক প্রবেশ্যতা। আচ্ছা, তো এখান থেকেই আমরা আরেকটা টপিকস পেয়ে যাব, সেটা হচ্ছে দেখো এটা তো যে কোনো মাধ্যমের জন্য চৌম্বক প্রবেশ্যতা, কিন্তু আমরা যদি শূন্য মাধ্যমের জন্য চৌম্বক প্রবেশ্যতা নেই তাহলে এই বিষয়টাকে লিখতে পারি বি নট ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। ঠিক আছে, বি ইকুয়াল টু মিউ এইচ, এটা যে কোনো মাধ্যমের জন্য। আর এই বিষয়টাকে যদি আমরা শূন্য মাধ্যমের জন্য লিখতে চাই তাহলে এটা হয়ে যাবে বি নট ইকুয়াল টু মিউ নট ইন্টু এইচ। আচ্ছা, এখন দেখো এই দুটোকে যদি আমরা ভাগ দেই তাহলে কি পাবো, বি বাই বি নট ইকুয়াল টু মিউ বাই মিউ নট ইকুয়াল টু, এই যে অনুপাত সেই অনুপাতকে আমরা বলি হচ্ছে মিউ আর, অর্থাৎ এর নাম হচ্ছে আপেক্ষিক চৌম্বক, এটার নাম হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। আপেক্ষিক বিষয়টা কি, অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটা কত বড় কত ছোট এই বিষয়টাই প্রকাশ করছে এই আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা দ্বারা। এক্সাম্পল, ধরো মিউ ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর। এখানে যদি মিউ আর এর মান হচ্ছে 2 হয়, সাপোজ এখানে মিউ আর বা আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতার মান যদি 2 হয় তাহলে আমরা বলবো ওই স্থানে চৌম্বক প্রবেশ্যতা হবে শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতার দ্বিগুণ। ঠিক আছে, ওই স্থানে চৌম্বক প্রবেশ্যতা হবে শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতার দ্বিগুণ। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। তাহলে এটা আমাদের চৌম্বক প্রবেশ্যতা, আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ডেফিনেশনগুলো সেগুলো নিয়ে আসলে আলোচনা করছি। তাহলে এটা গেল আমাদের চৌম্বক প্রবেশ্যতা। এরপরে আমরা আলোচনা করব চুম্বকের মেরু শক্তি, মেরু শক্তি ও চৌম্বক ভ্রামক নিয়ে। চৌম্বক ভ্রামক, চুম্বকের মেরু শক্তি কি, আমরা জানি চুম্বকের দুইটা মেরু থাকে, সেই দুইটা মেরুর শক্তিটা কিন্তু সমান থাকে। একটা নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল, দুইটা মেরুর শক্তিটা সমান থাকে। অর্থাৎ একটা চুম্বক কি পরিমাণ আকর্ষণ করে, কি পরিমাণ বিকর্ষণ করছে, এই বিষয়টা হচ্ছে চুম্বক শক্তি। ঠিক আছে, আচ্ছা, বা একটা মেরুতে কি পরিমাণ আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা আছে সেই বিষয়টাকে আমরা বলতে পারি মেরুর শক্তি। আচ্ছা, তো শক্তি যদি বেশি হয়, মেরু শক্তি যদি বেশি হয় তাহলে সেই চুম্বকটাকে আমরা বলি হচ্ছে স্ট্রং ম্যাগনেট বা শক্তিশালী চুম্বক। মেরু শক্তি যদি কম হয় সেই চুম্বককে আমরা বলি দুর্বল, উইক ম্যাগনেট বা দুর্বল চুম্বক। ঠিক আছে, আচ্ছা, এখন এই নর্থ পোল, এটা নর্থ, এটা সাউথ। নর্থ পোলের মেরু শক্তি +m আর সাউথ পোলের মেরু শক্তি হচ্ছে -m, আর এই দুই মেরুর মধ্যবর্তী দূরত্ব 2l। তাহলে এখন দেখো, এখন এই যে কোনো এক পোলের মেরু শক্তি
যে কোনো এক পোলের মেরু শক্তি এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার গুণফলকে বলা হয় চুম্বক ভ্রামক। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যে কোনো একটি চুম্বকের যে কোনো একটি মেরু শক্তি এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে বলা হয়, মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলা হয় চৌম্বক ভ্রামক। এখন 12 নিয়ে অনেকে কনফিউজ। দেখো এই পোলকে আকর্ষণ করে, আবার এই পোলকে আকর্ষণ করে, অর্থাৎ এই জন্য দুই পোলকে আকর্ষণ করে বলে এই দৈর্ঘ্যটা, এই দূরত্বটা হবে হচ্ছে 2l। ওকে, আচ্ছা, এখন এই চৌম্বক ভ্রামক আমরা পেয়ে গেলাম। সেই চৌম্বক ভ্রামকের একক কি হবে? চৌম্বক ভ্রামকের একক হবে মিটার, অ্যাম্পিয়ার, মিটার স্কয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার, মিটার স্কয়ার। আচ্ছা, তো আমাদের পরবর্তী টপিকস হচ্ছে, আশা করছি লিখে ফেলছো এগুলো। আমাদের পরবর্তী যে ডেফিনেশন সেটা হলো চুম্বকায়ন তীব্রতা। চুম্বকায়ন তীব্রতা। আচ্ছা, আমরা একটু আগে চুম্বক ভ্রামক পেয়েছি বা ম্যাগনেটিক মোমেন্ট। সেই ম্যাগনেটিক মোমেন্টকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা। ঠিক আছে, আচ্ছা, এই চুম্বকায়ন তীব্রতা, এখানে ভি হচ্ছে একক আয়তনে, এই বিষয়টা হচ্ছে একক আয়তনে চৌম্বক ভ্রামক। হয়তো দুটো পদার্থের চৌম্বক ভ্রামক এক হতে পারে, কিন্তু তার আয়তন কম বেশি এর কারণে চুম্বকায়ন তীব্রতা কম বেশি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এর এককটা দেখো, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বকায়ন তীব্রতার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। চুম্বকায়ন তীব্রতার সাথে কম্পেয়ার করে আরেকটা যে ডেফিনিশন আমরা দিতে পারি সেটা হচ্ছে চৌম্বক তীব্রতা। দুটো এক জিনিস নয়, চৌম্বক তীব্রতা। এই জন্য এই দুটো জিনিসকে আমি পাশাপাশি রাখলাম, একটা চৌম্বকায়ন তীব্রতা আর একটা হচ্ছে চৌম্বক তীব্রতা। চৌম্বক তীব্রতাটা কি? চৌম্বক তীব্রতা হচ্ছে একটা অনুপাত চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশতার যে অনুপাত, চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশতার যে অনুপাত তাকে বলা হয় চৌম্বক তীব্রতা। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র এবং মিউ আমরা একটু আগে দেখে এসেছি। চৌম্বক প্রবেশতা হচ্ছে কে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশতার যে অনুপাত তাকে বলা হয় চুম্বক তীব্রতা, যাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে মিটার। চুম্বক তীব্রতার একক অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটা গেল চুম্বকায়ন তীব্রতা, আর এটা হচ্ছে চুম্বক তীব্রতা। এই দুটোতে কনফিউজড হওয়া যাবে না, এই জন্য আমি পাশাপাশি লিখলাম। ঠিক আছে, এরপরে চুম্বক গ্রাহিতা। এরপরের যে টপিক সেটা হচ্ছে চুম্বক গ্রাহিতা। চুম্বক গ্রাহিতাকে আমরা কে বা কাই এম, এটার উচ্চারণ হচ্ছে কাই। হ্যাঁ, এটা উচ্চারণ কাই। ঠিক আছে, চুম্বক গ্রাহিতা হচ্ছে চুম্বকায়ন তীব্রতা আই এবং চুম্বক তীব্রতার যে অনুপাত। একটু আগে আমরা চুম্বকায়ন তীব্রতা এবং চুম্বক তীব্রতা দেখে এসেছি। সেই চুম্বকায়ন তীব্রতা এবং চুম্বক তীব্রতার যে অনুপাত, সেই অনুপাতকেই বলা হয় হচ্ছে চুম্বক গ্রাহিতা। আসলে সহজ ভাষায় চুম্বক গ্রাহিতা হলো গিয়ে যে একটা পদার্থ কত সহজে চুম্বকে পরিণত হতে পারে, এই বিষয়টাকেই বলা হয় চুম্বক গ্রাহিতা। আর আমাদের ফিজিক্সের ভাষায় চুম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক তীব্রতার যে অনুপাত তাকে বলা হয়
চুম্বক গ্রাহিতা, এটাকে কে বা কাই এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো দেখো একটা ম্যাগনেট চৌম্বক ক্ষেত্র যদি হয়, একটা যে কোনো মাধ্যমের চৌম্বক ক্ষেত্র ইকুয়াল টু শূন্য মাধ্যমের চৌম্বক ক্ষেত্র প্লাস কাই এম বি, অর্থাৎ ওই মাধ্যমে কোনো একটি বস্তু কত সহজে চুম্বকে পরিণত হচ্ছে তার মানটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। এটা বি নট। আচ্ছা, এখন দেখো যদি আমরা উভয় পক্ষকে বি নট দ্বারা ভাগ দিই, যদি উভয় পক্ষকে বি নট দ্বারা ভাগ দিই তাহলে কি হয় দেখো, বি বাই বি নট ইকুয়াল টু এটা 1 প্লাস এটা হয়ে যায় কাই এম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, বি বাই বি নট মনে করে দেখো, আপেক্ষিক চৌম্বক প্রবেশতার যে অংশটা লিখেছিলাম সেখানে বি বাই বি নটকে আমরা পেয়েছি আপেক্ষিক প্রবেশতা মিউ আর ইকুয়াল টু 1 প্লাস কাই এম বা কে, যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হবে। অর্থাৎ আপেক্ষিক চৌম্বক প্রবেশতা ইকুয়াল টু 1 প্লাস চৌম্বক গ্রাহিতা। ঠিক আছে, আপেক্ষিক চৌম্বক প্রবেশতা ইকুয়াল টু 1 প্লাস চৌম্বক গ্রাহিতা। আচ্ছা, এরপরের যে ডেফিনেশন সেটা হচ্ছে কুড়ি বিন্দু। সেটা আমরা জানি যে তাপমাত্রায় কোনো পদার্থের চৌম্বক পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণরূপে লোপ পায় তাকে বলা হয় কুড়ি বিন্দু। যেমন লোহার কুড়ি বিন্দু হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। সো এরকম মানগুলো কুড়ি বিন্দু আছে তিনটা পদার্থের, লোহা, নিকেল, কোবাল্ট, এই তিনটা পদার্থের কুড়ি বিন্দু বইতে আছে, খুব সুন্দর করে পড়ে ফেলবে। আচ্ছা, আমাদের এরপরে বইয়ে যে টপিকসগুলো রয়েছে সেটা হচ্ছে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক। এই বিষয়গুলো নিয়ে 9-10-এ বিস্তারিত আলোচনা হয়েছে এবং এগুলো একটু থিওরিটিক্যাল আলোচনা। আশা করছি তোমরা বাসায় স্টাডি করলেই বুঝতে পারবে, তাই ওই সংক্রান্ত ডিটেলস আলোচনায় আমরা যাব না, তোমরা একটু ভালো করে পড়ে ফেলবে বাসায়। ঠিক আছে, অর্থাৎ ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক এর উদাহরণগুলো এমসিকিউ এর জন্য ভালো করে পড়ে ফেলবে। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পাই এই টপিকগুলো থেকে একটা কোশ্চেন সবসময় বোর্ডে ছিল। ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বকের উদাহরণগুলো এবং ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বকের পার্থক্য, এটা খুব ভালো করে পড়ে ফেলবে। তারপরে রয়েছে স্থায়ী চুম্বকের বিভিন্ন উদাহরণ রয়েছে, চুম্বকের ব্যবহার রয়েছে এবং হিস্টেরেসিস লুপ নামে একটা লুপ রয়েছে, সেই ডেফিনেশনটা তোমরা পড়ে ফেলবে। তাহলে এই ছিল আসলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের থিওরিটিক্যাল যে আলোচনা, সেই আলোচনা আমরা এই অধ্যায়ের থিওরিটিক্যাল আলোচনা আমরা শেষ করলাম আজকের লেকচারে। আমরা পরবর্তী লেকচারে কি করব, তাহলে পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো, কিভাবে সৃজনশীল প্রশ্ন, এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা সমাধান করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা এই লেকচারগুলো সবগুলো ম্যাগনেটিজমের যতগুলো লেকচার আছে সেগুলো সব ভালো করে আবারও একটু রিভিশন করে ফেলো, যাতে আমরা ম্যাথমেটিক্সগুলো সুন্দরভাবে করতে পারি। তাহলে আজকের লেকচার আমাদের এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধৈর্য ধরে লেকচার শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।